So hello মাধ্যমিক ক্যান্ডিডেটস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল হলো এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে তোমরা ছাক্কার নাম্বার কিন্তু আনতে পারবে, কিন্তু কখন? যখন তোমাদের কাছে থাকবে একদম অ্যাকুরেট সাজেশন। হ্যাঁ, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ভূগোলের 3 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশন, যেগুলো ভালোভাবে করে গেলে 100% কমন তোমরা এখান থেকে পাবে। আগের বার 2025 যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখন টোটাল তোমাদের 3 নম্বরে 4টা কোশ্চেন লিখতে লাগে এবং আসে 8টা। ওকে, 8টার মধ্যে 4টা কোশ্চেন লিখতে লাগে, কিন্তু আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখানে 8টার মধ্যে 6টাই কমন চলে এসেছে। ওকে, কিন্তু লিখতে লাগবে 4টা, এসেছে 6টা কমন। ওকে, তো আমি কত অ্যাকুরেট সাজেশন দিতে পারি সেটা তুমি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতায় গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে যে সাজেশনগুলো শেয়ার করবো, খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাবে, একটা সিঙ্গেল কোশ্চেন মিস করবে না, ঠিক আছে? দেখা গেলো যে কোশ্চেনটা মিস করলে সেই কোশ্চেনটা চলে আসলো। সাথে কোশ্চেনগুলো বলার সাথে সাথেই আমি কিন্তু তোমাদেরকে 3 স্টারও কিছু কোশ্চেন করে দেবো, যেগুলো আসার চান্সেস সবচেয়ে বেশি থাকবে। ওকে, তো 1 মিনিট 1 সেকেন্ডও ভিডিওটা স্কিপ করবে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝে যাওয়া দরকার যে তোমাদের টোটাল 4টা টপিক কিন্তু আমাদের ভূগোলে আছে, ঠিক আছে? এর মধ্যে প্রাকৃতিক যে ভূগোল আছে এখান থেকে 3 নম্বরের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? আঞ্চলিক যে ভূগোল আছে এখান থেকে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে। বজ্র ব্যবস্থাপনা থেকে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে এবং উপগ্রহ চিত্র ও মানচিত্র থেকে 3 নম্বরে একটা কোশ্চেন আসবে। এবার ব্যাপার হলো, এই যে এখান থেকে যে একটা কোশ্চেন আসবে, এই একটা কোশ্চেন লিখতে হবে, কিন্তু অপশন থাকবে দুটো, মানে দুটার মধ্যে একটা লিখতে হবে, সবগুলো তো সেম কিন্তু। ওকে, কিন্তু এই যে বজ্র ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা আছে আর এই যে উপগ্রহ চিত্র, এই চ্যাপ্টারগুলো তুলনামূলক ছোট। ওকে, ছোট, যার ফলে এখান থেকে কোশ্চেনও কম হবে এবং সেগুলোর মধ্যে থেকে 100% কমন চলে আসবে। ওকে, 100% এইখান থেকে চলে আসবে। কিন্তু এই যে প্রাকৃতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল যে আছে এখান থেকেও 100% কমন আসবে, কিন্তু এর জন্য আমাদেরকে একটু বেশি পরিমাণে কিন্তু পড়তে হবে। কেন? তার কারণ হলো প্রাকৃতিক ভূগোল হলো 3টা চ্যাপ্টার মিলে কিন্তু আমাদের তৈরি, বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে, বায়ুমণ্ডল, 3টা চ্যাপ্টার মিলে। আর আঞ্চলিক ভূগোলে রয়েছে ভারত, সম্পূর্ণ ভারতের মধ্যে আবহাওয়া থেকে শুরু করে তোমাদের কৃষি, শিল্প, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, মানে এই দুটো হলো বড় চ্যাপ্টার, যার জন্য এখান থেকে সাজেশন 100% কমন পাওয়ার জন্য একটু কোশ্চেন বেশি পড়তে হবে। তো আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে দিব। এখান থেকে খুব কম পরিমাণ কোশ্চেন এবং এগুলো থেকে একটু বেশি, কিন্তু অতটাও বেশি না, ঠিক আছে? আরেকটা জিনিস, যে সাজেশনগুলো দেবো সেগুলোর যে অ্যান্সার, সেই অ্যান্সারটা কিন্তু তোমরা সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে পেয়ে যাবে। ওকে, আর প্রতিদিন এখানে লাইভ মক টেস্ট নেওয়া হচ্ছে সন্ধ্যা 5টা থেকে 10টা, এখানে যাও এবং ভূগোলের এমসিকিউ ফুল মার্কস পাওয়ার জন্য সেখানে কিন্তু কি হচ্ছে, তোমাদের প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড এবং ফ্রি অফ কস্ট মক টেস্ট নেওয়া হচ্ছে, যাও সেখানে তোমরা পেয়ে যাবে এবং সাজেশনও সেখানে রয়েছে। ওকে, তো চলো প্রথমে আমরা দেখে নিই আমাদের উপগ্রহ চিত্র ও থেকে কি কি সাজেশন রয়েছে এবং সাথে আমি 3 স্টারও কিছু করে দেবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, প্রথম হলো দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 2 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করো। 3 নম্বর, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। ওকে, 4 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। 5 নম্বর, সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের টপোগ্রাফিক্যাল মানচিত্র অসুবিধাগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল মানচিত্র কিন্তু একই। ওকে, এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হলো সেটা হলো 2 নম্বরটা। ওকে, এখানকার মধ্যে হয়ে গেল 4 নম্বরটা এবং আমাদের 3 নম্বরটা, 2, 3 আর 4, এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলে দিই 4টা যে পার্ট রয়েছে, 4টা পার্ট থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো এবং লাস্টে এক্সট্রা কিছু আমি পার্থক্য তোমাদেরকে বলে দেবো, যে পার্থক্যগুলো তোমাদেরকে করে যেতে হবে। তোমাদের 5 নম্বর আর 3 নম্বরের জন্য কিন্তু সব সেই পার্থক্যগুলো দুটারই জন্য ইম্পর্টেন্ট হবে। ওকে, আরেকটা কথা বলে দিই, ভিডিও শেষে এখানে দেখবো একটা প্লেলিস্ট আছে, সেখানে ভিডিও শেষে আসবে সেটা, সেই প্লেলিস্টের মধ্যে এই যে তোমাদের রয়েছে শুধুমাত্র ভূগোল না, বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আর তুমি যদি চাও এরকমই চ্যাপ্টার ওয়াইজ আমি এই পার্ট করে তোমাদেরকে 100% অ্যাকুরেট সাজেশন এনে দিই, ঠিক আছে? শুধুমাত্র ভূগোলের না, তোমাদের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংলিশ সবকিছু, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? মোর লিখলে কি হবে, আমার ভিতর মোটিভেশন আসবে এবং আমি তোমাদের জন্য তাড়াতাড়ি করে সাজেশনগুলো নিয়ে আসবো এবং যে যতটা আমাকে ভালোবাসো অতটা লাভ রেট কিন্তু আমাকে দিয়ে দিও, ঠিক আছে? চলো এবার চলে যাবো নেক্সট, চলে যাবো বজ্র ব্যবস্থাপনা। আচ্ছা দেখো, একটা পার্ট কিন্তু হয়ে গেল, এই পার্টে এই কটাই করতে হবে, 6টা, এই 6টা থেকেই একটা 3 নম্বরের কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাবো। ওকে, এই 6টা থেকে একটা 3 নম্বরের কোশ্চেন আসবে।
নেক্সট চলে গেল আমাদের বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা 1 নম্বর কোশ্চেন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। 2 নম্বর, পরিবেশের ওপর বর্জ্যের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 4 নম্বর, প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। 5 নম্বর, বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি অথবা বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। ওকে। 7 নম্বর, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হলো পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব, এটা ওকে। তারপরে হয়ে গেল প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। দেন আমাদের চলে গেল এই যে গ্যাসীয় বজ্র, এই তিনটা হলো 3 স্টার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালোভাবে করবা, সবগুলোই করবা। ওকে। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে তোমাদের এমন হতে পারে যেগুলো আমি 5 মার্কের সাজেশন দিচ্ছি, তো 5 মার্কের সাজেশন থেকেও কিছু 3 নম্বরের কোশ্চেনে চলে আসতে পারে, আর এমনও হতে পারে 3 নম্বরের কিছু সাজেশন, ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেনেও চলে আসতে পারে, অল্টারও হতে পারে। সেই জন্য 3 নম্বরের সাজেশন এবং 5 নম্বরের সাজেশনে যতগুলো দিয়েছি ভালোভাবে করবা, সেখানে 5-এ যতগুলো আছে আমাদের, ঠিক আছে, 20-তে 20 সেখানে পেয়ে যাবা, আর এখানে কিন্তু আমরা 12-তে 12 পেয়ে যাবো, ঠিক আছে। যদি জেনুইনলি মনে হয় আমি তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষা জেনুইনলি এখান থেকে ভালো হবে, তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবা। যারা যারা সাবস্ক্রাইব করবে সবার মাধ্যমিক পরীক্ষা ভালো হবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। শুধু এটার জন্য না, সমস্ত সাবজেক্টের যে সাজেশনগুলো আমি আনবো সেগুলো নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবা। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। পরীক্ষার পরে আসে দেখবা ও স্যার তো আমাদেরকে সাজেশন বলেছিল, এটা তো বলেছিল, এটা তো এসেছে, কিন্তু আমি তো সাজেশন ভিডিওটাই দেখিনি। এমন যেন না হয়, এখন থেকে যতগুলো সাজেশন দিব সবগুলো কিন্তু ভালোভাবে দেখবা, মনোযোগ সহকারে, একটাও মিস করবা না। ওকে। আর এক লাইক তো বানতা না, একটা লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। ওকে। আমাদের দুটো টপিক হয়ে গেছে, 3-6 মাস এখানে আমাদের পাক্কা, একদম ছাক্কা 6 মাস চলে আসবে, ঠিক আছে। চলে যাব আমাদের নেক্সট পার্টে। ওকে। ও আচ্ছা, এখান থেকে আরো 3টা কোশ্চেন বাকি আছে। 1 নম্বর, কম্পোস্টিং বলতে কি বোঝো, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি, ভার্মি কম্পোস্টিং এর উপযোগিতাগুলি রাখো। বজ্র ব্যবস্থাপনা 4R বলতে কি বোঝো, বজ্র ব্যবস্থাপনা 3R বলতে কি বোঝো। এই লাস্টের কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে। এখান থেকে কমপ্লিট। নেক্সট আমরা চলে যাবো প্রাকৃতিক ভূগোলে। ওকে। প্রাকৃতিক ভূগোলে কোন কোন চ্যাপ্টারটা রয়েছে, বায়ুমণ্ডল আর বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন রূপ। ওকে। 1 নম্বর, হিমরেখা উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন, হিমরেখার উচ্চতা। ওকে। 2 নম্বর, উষ্ণ মেরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য হবেই, কেন কি সেখানে বায়ু দ্বারাই তো সব কাজ হবে, সেখানে নদী থরেই আছে। ওকে। সেখানে সমুদ্র থরেই আছে, হিমবাহ থরেই আছে, সেখানে তো নদী দিয়েই হবে, তো সেটা কারণ ব্যাখ্যা করতে বলছে। 3 নম্বর, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, অথবা জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক রাখো। আমি তোমাদের একটা প্যাটার্ন বলি, খুব ভালো ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্যাটার্ন, এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারাই সেটা জানতে পারবে। এমন হয় যে 3 নম্বরের যে কোশ্চেনগুলো, যেমন হয়ে গেল বায়ু, ঠিক আছে, বায়ুর কাজ বা নদীর কাজ, তো 3 নম্বরে যদি নদীর কাজ আসে তো 5 নম্বরে নদীর কাজ আসবে না, 5 নম্বরের কোশ্চেনে বায়ুর কাজ আসবে বা হিমবাহের কাজ আসবে। ওকে। আবার যদি হয় যে আমাদের 5 নম্বরের কোশ্চেনে বায়ুর কাজ আসবে, ঠিক আছে, তো নদীর কাজ আসবে, তাহলে 3 নম্বরের কোশ্চেনে আর নদীর কাজের প্রশ্ন দিবে না, সেখানে বায়ুর কাজের প্রশ্ন দিবে, যে বায়ুর ক্ষয় কাজ দেখো বা সঞ্চয় কাজ দেখো। এটা একটা প্যাটার্ন। ওকে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো এবং এই প্যাটার্নটা পেয়ে খুশি হলা, তারা সবাই কমেন্টে HAPPY লিখে দিও, ঠিক আছে, HAPPY। যখন কোশ্চেন পেপার অ্যানালাইজ করতে হয় তখন এই সব কিছু ছোট ছোট জিনিস বারিকের সাথে দেখতে লাগে। ওকে। এত বারিকের সাথে দেখতে লাগে যাতে একটা ছোট পয়েন্ট মিস না যায়। এমনিতেই মাধ্যমিক বোর্ড পরীক্ষার সাজেশন এমনি বানানো যায় না, এটার জন্য ডিপ রিসার্চ দরকার হয়। ওকে। আমি কয়েক ঘন্টা স্পেন্ড করি একটা ছোট থেকে রিসার্চ করি, তারপরে তোমাদের জন্য সাজেশন নিয়ে আসি। এমনি হাওয়ায় যে কোথাও থেকে কোশ্চেন উঠায় তোমাদেরকে দিয়ে দিই না। ওকে। প্রত্যেকটা জিনিস ছোট থেকে ছোট জিনিস রিসার্চ করি, সেই জন্যই তোমাদেরকে জিনিসগুলো বলতে পারি যে এটা এইভাবে আসে, এটা এইভাবে কাজ করে। ওকে। চলো চলে যাবো 4 নম্বর, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, ব্যাখ্যা করো, অথবা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। একই কোশ্চেন একটু ঘুরিয়ে। ওকে। 5 নম্বর, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে ট্রপোস্ফিয়ারটা ভালোভাবে পড়ো, কিন্তু এখানকার যে আছে যতগুলো বায়ুমণ্ডল আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, সবগুলো ভালোভাবে পড়ে নাও, ঠিক আছে, যাতে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে হ্যান্ডেল করতে পারো। কারণ কি এখান থেকে শুধু 3 নম্বরের কোশ্চেন আসবে এমন না, 3 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 5 নম্বরে সব কোশ্চেনে সেখান থেকে আসতে পারে। ওকে। MCQ ভালোভাবে পড়ে নিও। 6 নম্বর, উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখা সচিত্র বর্ণনা দাও। ওকে। লাস্ট 3টা কোশ্চেন। 8 নম্বর, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। মগ্নচড়াগুলি বাণিজ্যিক মৎস্য চাষে বিখ্যাত কেন। পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন। এখান থেকে 3 স্টার যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হলো মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষে বিখ্যাত কেন। ওকে। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা ঠিক আছে। নেক্সট 3 স্টার কোশ্চেন হয়ে গেল এখান থেকে। ওকে। উষ্ণ মরু অঞ্চলে এই কোশ্চেনটা, ঠিক আছে। দেন আমাদের হয়ে গেল নদীর মোহনায়, এই যে এই কোশ্চেনটা,
ঠিক আছে, নদীর মোহনা, টপেশ্বর, উষ্ণ, ওকে, এই যে ভূমধ্যসাগরীয় যে 6 নম্বর কোশ্চেন রয়েছে, এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ভিডিও সাবস্ক্রাইব করে নিও আর সমস্ত মাধ্যমিক ক্যান্ডিডেটের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, চলো চলে যাবো লাস্ট। এই যে আমাদের যে আঞ্চলিক ভূগোল রয়েছে, আঞ্চলিক ভূগোলের দুটো পার্ট রয়েছে, একটা হলো প্রাকৃতিক ভূগোল পরিবেশ, একটা হলো অর্থনৈতিক। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে, যেমন হলো তোমাদের কৃষি হয়ে গেল, বায়ুমণ্ডল হয়ে গেল, ঠিক আছে, ভারতের মৌসুমী বায়ু, এইসব জিনিস আছে। ওকে, আর আমাদের অর্থনীতিকে কি আসলো, বিভিন্ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, ওই শিল্প, এইসব জিনিসগুলো চলে আসে। ওকে, তো আমরা প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী আলাদা সাজেশন দিব, অর্থনৈতিক পরিবেশ অনুযায়ী আলাদা, খুব কম আছে সাজেশন এখানে। ওকে, অনেকগুলো নাই, অল্প করতে হবে, কিন্তু আলাদা আলাদা এই জন্য করে দিচ্ছি যাতে তোমাদেরকে সুবিধা হয় বুঝতে। ওকে, আর এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। ওকে, প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এখনো ফ্রি ম্যাপ পয়েন্টিং কোর্সে জয়েন না হও, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং কোর্সে ফ্রি অফ কস্ট, ওকে, ফ্রি হচ্ছে সেখানে, সেই ম্যাপ পয়েন্টিং কোর্সে অবশ্যই সবাই জয়েন হয়ে যাও, সেখানে 10-এ 10 কিন্তু আসবে। কোথায় ম্যাপ পয়েন্টিং কোর্স হচ্ছে স্যার, যে অ্যাপটা বললাম সাফল্য মাধ্যমিক অ্যাপ, প্লে স্টোরে যাও, সবার প্রথমে পেয়ে যাবা। ওই অ্যাপে ফ্রি অফ কস্ট আমি করাচ্ছি ইতিহাস আর ভূগোলের, ইতিহাসেরও ম্যাপ পয়েন্টিং, ভূগোলেরও ম্যাপ পয়েন্টিং, আর অঙ্কেরও। ওকে, অঙ্কও করাচ্ছি সেখানে, যেখানে অঙ্ক করলে তোমরা কিন্তু অঙ্কের সমস্ত মাধ্যমিকের যে অঙ্কগুলো আছে ভালোভাবে বুঝতে পারবা। ওকে, চলো, প্রথম কোশ্চেন হলো পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। ওকে, 2 নম্বর হয়ে গেল ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। 4 নম্বর মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। 5 নম্বর পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের প্রধান 3টি পার্থক্য লেখো, অথবা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য লেখো। ঠিক আছে, দেন উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির 4টি তুলনা করো। ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনা বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের ম্যানগ্রোভ অরণ্যের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ভারতের কৃষির 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এখান থেকে 3 স্টার মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেটা হলো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি উন্নতির কারণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেন আমাদের হয়ে গেলো এই যে ক্রান্তীয় ও চিরহরিত অরণ্য, এটা হয়ে গেল। ওকে, পূর্ব উপকূল পশ্চিম উপকূল, এটা। ওকে, আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভারতের ম্যানগ্রোভ, পশ্চিম বাহিনী, এই যে পশ্চিম বাহিনীর নদীগুলো গড়ে ওঠেনি কেন, বদ্বীপ। ওকে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। চলো, এটা হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আমাদের অর্থনৈতিক যে পরিবেশ রয়েছে। অর্থনৈতিক পরিবেশ থেকে কী কী ইম্পর্টেন্ট? 1 নম্বর ভারতের নগরায়নের 3টি সমস্যা উল্লেখ করো। 2 নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। 3 নম্বর ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। ওকে, 4 নম্বর ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। রেলপথ আলাদা, সড়কপথের আলাদা। ওকে, ভারতীয় কৃষির 3টি মুখ্য সমস্যা আলোচনা করো। পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ওকে, এবং ইম্পর্টেন্ট পার্থক্যগুলো এখানে রয়েছে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে, একটা হলো 6 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, দেন হয়ে গেল 1 নম্বর কোশ্চেনটা। ওকে, আর এখান থেকে তেমন নেই, 4 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিই। তো এগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, আর যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চলো, কয়েকটা আমি বলেছিলাম লাস্টে যারা থাকবে কয়েকটা ইম্পর্টেন্ট পার্থক্য বলে দেবো। সেই পার্থক্যগুলো 3 নম্বর, 5 নম্বর, 2 নম্বর সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। ওকে, 1 নম্বর হলো প্রতীপ ঘূর্ণবাদ ও ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। 2 নম্বর উপনদী শাখা নদীর পার্থক্য লেখো। 3 নম্বর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, অথবা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। 4 নম্বর ভরা জোয়ার বা ভরা কোটাল ও মরা জোয়ার বা মরা কোটাল এর তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন রয়েছে এখানে, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এই যে পার্থক্যগুলো রয়েছে এগুলো তোমাদের 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য, এবং এখান থেকে এমন অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাদের এমসিকিউতেও চলে আসবে, তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ে নাও। ঠিক আছে, এমনভাবে প্রিপারেশন করবা যাতে সেখানে ওই টপিকটা থেকে, পার্টিকুলার টপিকটা থেকে যদি তোমাদের এমসিকিউ এসিকিউ যাই আসুক, তোমরা সেখান থেকে যেন সলভ করতে পারো। যেমন আমি যদি বলি তোমাদেরকে ভরা জোয়ার বা ভরা কোটালে মরা কোটালে, তো ভরা জোয়ার আর মরা জোয়ারকে এমনভাবে পড়ো যাতে সেখান থেকে এমসিকিউ এসিকিউ লং সবই তোমাদের একবারে কভার হয়ে যায়। ওইভাবে পড়বা এবং নোটটা বানাবা। ঠিক আছে, আশা করি ভালো লাগলো ভিডিওটা। যদি জেনুইনলি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাতে পারো। আর সমস্ত সাজেশন যতগুলো দেওয়া হয়েছে আজ পর্যন্ত সব কিছু সাজেশনের প্লেলিস্টের লিঙ্ক লাস্টে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।